আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, প্রশ্ন ফাঁসের গুজব ভিত্তিহীন, আবারও জানালেন ভিসি। যে কোনো ধরনের জালিয়াতি চক্রকে চিহ্নিত করতে তথ্য আদান প্রদানে আপনাদের অসাধারণ ভূমিকা, সেটি আমরা ভূয়সী প্রশংসা করি। সংক্রমণ কমে আসায় করোনা ডেডিকেটেড কয়েকটি হাসপাতালে শুরু হয়েছে সাধারণ চিকিৎসা। কোভিড নন কোভিড রোগীদের জন্য থাকবে আলাদা আইসিইউ। কোভিডের পাশাপাশি আমরা নন কোভিড সেবা চালু করেছি। আমরা খুব কেয়ারফুল থাকি যাতে কোনোভাবে তারা আপনার এখানে নন কোভিড ডেঙ্গু নিয়ে এসে যাতে কোভিডে আক্রান্ত না হয়। সুষ্ঠু নির্বাচন হলে 30 আসনও পাবে না আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। অভিযোগ, সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে সরকার। রাজধানীর তেস্তুরি বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বোমা বিশেষজ্ঞরা। বিয়ে করে স্ত্রীকেই বিদেশে পাচার করে দিতেন কথিত ডাক্তার লিটন। খপ্পরে পড়ে ইরাকে পাচার হওয়া এক নারী মামলা করেছেন থানায়। পাসপোর্টটা আমাকে কিছুতেই দেয় না, আমাকে কোনো জব করতে দেয় না। আমার বান্ধবীও নিরুপায়, একসময় তাকে 2-3 বার মনে সেল করা হয়ে গেছে। বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধির ধারা আরও অব্যাহত থাকবে বছর খানেক। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চিন্তিত সরকার। জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের। তপুর গোলে হারালো শ্রীলঙ্কাকে। ভারত ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী অস্কার ব্রুজেন শিষ্যরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া বেস্ট খেলোয়াড়রাই খেলেছে এবারের সাফ। আজকের ম্যাচে সবাই গোল করার চেষ্টা করেছে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো শঙ্কা নেই জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান কাউকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। সকালে কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। জানান, জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় সকলের কাছে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান তিনি। খ ইউনিটের এবার পরীক্ষায় 2378টি আসনের জন্য ভর্তি যুদ্ধে অংশ নেন 47,632 জন। দেশের 8টি বিভাগে একসাথে নেওয়া হয় পরীক্ষা। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী 20 জনের বেশি। সকাল 11টায় শুরু হওয়া পরীক্ষা চলে 12:30 পর্যন্ত। গুজবে কান না দিতে এবং যে কোনো ধরনের জালিয়াতি চক্রকে চিহ্নিত করতে তথ্য আদান প্রদানে আপনাদের অসাধারণ ভূমিকা, সেটি আমরা ভূয়সী প্রশংসা করি, আন্তরিক ধন্যবাদ দেই। প্রত্যাশা রাখবো সামনের দিনগুলোতে যেন অভিভাবকবৃন্দ এবং পরীক্ষার্থীর সাথে অনেক লোক না আসেন, যেটি কোনো ক্রমেই স্বাস্থ্য রক্ষা দিতে এটা অনুকূল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নাজমুল হোসেন, যাচ্ছি তার কাছে। নাজমুল, ভর্তি পরীক্ষা শেষে বেরিয়ে আসা শিক্ষার্থীরা কি বলছেন? পরীক্ষা দিয়ে তারা হাসি মুখে এসেছেন, তবে তাদের সবচেয়ে বড় স্বস্তির বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা তারা দিতে পেরেছেন, কারণ তারা অনেক বেশি উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে ছিলেন। তারা যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেবিলে বসেছেন এবং শঙ্কা এবং টেনশন কাটিয়ে যখন পরীক্ষা দিয়ে বের অনেকটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গিয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হয়েছে। আমরা এই বিষয়ে একটু বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রহিম তার কাছে জানতে চাচ্ছিলাম, আজকে যে পরীক্ষা নিতে আপনাদের সকল প্রস্তুতিটা কেমন ছিল? আমরা এবছর একটা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা নিতে হলো, পরিবর্তিত পরিস্থিতিতে। সেই কারণে আমরা সর্বাত্মক প্রস্তুত ছিলাম স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য। সেক্ষেত্রে সর্বস্তরের মানুষ, শিক্ষার্থী, পরীক্ষার্থী সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। তবে
কিছু লোকের মধ্যে অসচেতনতাও ছিল। আমরা আহ্বান জানাবো আগামীতে আরও 3টা পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে, সেই সকল পরীক্ষায় যেন সবাই আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে সহযোগিতা করে পরীক্ষা সম্পন্ন করে। আমি আর একটা কথা বলতে চাই এখানে গুরুত্বপূর্ণ, সেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে এবারই প্রথম আমরা পরীক্ষাটা ডিসেন্ট্রালাইজ করে বিভাগীয় শহরগুলোতে নিলাম। এর ফলে যেটা হলো যে পরীক্ষা ব্যবস্থাপনায় খুব বড় ধরনের একটা উন্নতি আমরা লক্ষ্য করেছি। ক্যাম্পাসে এখন সুশৃঙ্খল পরিবেশ বিরাজমান এবং আমরা মনে করব যে এই মডেল সাকসেসফুল হলে আগামীতে সারা দেশের শিক্ষার্থীদের জন্য এই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এই পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। কথা বলছিলাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টরের সঙ্গে। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিন, কলা অনুষদের ডিন অফিস, সেই ডিন অফিসের সামনে দাঁড়িয়ে আছে। বিভিন্ন সেন্টার থেকে প্রশ্ন উত্তরগুলো আসছে এবং তারপরে যে রেজাল্ট দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে তারা ফল প্রকাশ করবেন। ধন্যবাদ নাজমুল যুক্ত হওয়ার জন্য। রাজধানী সহ 8 বিভাগীয় শহরেও একই সাথে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল 11টায় শুরু হয়ে 1.5 ঘন্টা চলে ভর্তিযুদ্ধ। প্রথম দিনের মতো আজও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের 2378টি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নিতে আবেদন করেছিলেন 47,632 জন। আগামী 9, 23 ও 24 অক্টোবরও রাজধানীর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে খুব ভালো লাগতেছে আর কি। আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। অনেক সমস্যা ফিল করছিলাম বাসায় পড়তে বা করতে, অনেকদিন পর আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন তো নিজের ভিতরে আনন্দ কাজ করে। এখনো করোনা পরিস্থিতি অনেক খারাপ, গাড়িতেও চলাচল খুবই রিস্কি। তাছাড়া এখনো যাইতে গেলে এটা অনেক ব্যয়বহুল হতো। এইখানে আমাদের অনেক সুবিধা, আমরা সহজে আসতে পারতেছি। স্বাভাবিক চেহারায় ফিরতে শুরু করেছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। এরই মধ্যে নন কোভিড চিকিৎসা শুরু হয়েছে কয়েকটি হাসপাতালে। ধাপে ধাপে বাকিগুলোও ফিরবে পুরনো চেহারায়। তবে কোভিডের জন্য আলাদা ইউনিট থাকছে সবখানেই। সংক্রমণ কমে আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হাসপাতালে সেবা প্রার্থীদের ভিড় লেগেই থাকে। তবে করোনাকালে নিবেদিত হাসপাতালগুলোর চেহারা ছিল ভিন্ন। বাড়তি রোগীর চাপ থাকলেও বহির্বিভাগ ছিল প্রায় শূন্য। কিন্তু সংক্রমণ কমে আসায় এরই মধ্যে আগের অবস্থায় ফিরেছে সোহরাওয়ার্দী হাসপাতাল। চলছে ডেঙ্গু সহ অন্যান্য সাধারণ চিকিৎসা। কোভিডের পাশাপাশি আমরা নন কোভিড সেবা চালু করেছি। এখন আমাদের পূর্ণদমে, সোজা কথা যে পূর্ণভাবে এখন নন কোভিড সেবা চলছে। আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি, এরা পূর্ণদমে চলছে নন কোভিডের জন্য। এবং কোভিড সেবাটা আমরা সীমিত রেখেছি। আমাদের আপাতত 100 বেডের একটা কোভিডের ব্যবস্থা আমরা আপাতত রেখেছি। প্রয়োজনে আরও হয়তো এটা কমাবো। ডেঙ্গু রোগী ভর্তি নিয়ে করোনার বাইরে চিকিৎসা শুরু করেছে মুগদা জেনারেল হাসপাতাল। পাশাপাশি চলছে করোনার চিকিৎসাও। এটা আমাদের খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হচ্ছে, কারণ যারা নন কোভিড ডেঙ্গু তাদেরকে আমরা কোভিড নেগেটিভ টেস্ট করানোর পরেই আমরা হাসপাতালে অ্যাডমিট করাচ্ছি এবং আমরা খুব কেয়ারফুল থাকি যাতে কোনোভাবে তারা আপনার এখানে নন কোভিড ডেঙ্গু নিয়ে এসে যাতে কোভিডে আক্রান্ত না হয় এবং আমাদের টোটাল সেট আপটাই আলাদা। হাসপাতালে বহির্বিভাগ চালু হয়নি এখনো। বিদায়ী পরিচালক জানান, ভ্যাকসিন শাখায় স্থানান্তর শেষে সামনের সপ্তাহেই শুরু হবে বহির্বিভাগ সেবা। কোভিড ও নন কোভিডের জন্য আলাদা আইসিইউ রাখার কথাও বলেন তিনি। এই প্রতিষ্ঠানে অন্যান্য সেবাগুলো আমাদের দেওয়া উচিত। প্রথমে যেহেতু ডেঙ্গু খুব মহামারী আকারে ঢাকা শহরে শুরু হয়েছে, আমরা ডেঙ্গু দিয়ে শুরু করছি। কোভিড অ্যালং উইথ ডেঙ্গু শনিবার থেকে আমরা ভ্যাকসিনেশন সেন্টারটা নিচে নিয়ে যাব। আমাদের গ্যারেজ যেখানে আছে সেখানে নিয়ে যাব, যার ফলে আমরা দোতলা এবং তিনতলাতে আমাদের আউটডোর সেবাটা দিতে পারবো। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এরই মধ্যে কোভিড হাসপাতালে সব ধরনের চিকিৎসা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রম চালু হলেও সবখানে থাকবে আলাদা কোভিড ইউনিট। হসপিটালে ভর্তি সংখ্যা কমে যাচ্ছিল এবং হসপিটালে কোভিড বেড অনেকাংশে খালি ছিল। আশেপাশে নন কোভিড চিকিৎসা না দিলে তো নন কোভিড পেশেন্টরা বেশ সাফার হচ্ছিল। এই উদ্দেশ্যেই যে সমস্ত কোভিড হাসপাতাল ছিল সেগুলিকে আমরা কোভিডের জন্য আংশিক রেখে আমরা নন কোভিড চালু করার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছি। দেশে করোনা শনাক্ত হলে ধাপে ধাপে রাজধানীর 6টি হাসপাতাল কেবল করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়। রোগী কমে আসায় যাদের বেশিরভাগই এখন ফাঁকা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না বলে দাবি করেন তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবশেষ নির্বাচনের বিষয়ে আয়োজিত আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন,
বর্তমানে বিরাজনীতিকরণের রাজনীতি করছে আওয়ামী লীগ। এই সরকারের সময় সব প্রতিষ্ঠানকেই দলীয়করণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, সরকারের দিন দ্রুতই ফুরিয়ে আসছে, তাই মানে ক্ষমতা থেকে সরে যেতে সরকারকে পরামর্শ দেন তিনি। তাদের কোনো জনসমর্থন নাই, রাজনৈতিকভাবে তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তারা জানে যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে তারা 30টাও আসন পাবে না বলতে। এই কারণে তারা আজকে কি করেছে, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা তাদের দলীয়করণ করেছে। জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9টা 20 রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদেশা গুলশান আজাদ মসজিদে জিয়াউদ্দিন বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাফন করা হবে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 7 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ধানমন্ডি ল্যাব-8 হাসপাতালে ভর্তি হন জাপা মহাসচিব। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। সেখানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টেও রাখা হয়। জিয়াউদ্দিন বাবলু ডাকসুর জিএস ছিলেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবলু 2 দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। জানাজা অনুষ্ঠিত হবে গুলশান আজাদ মসজিদে বাদেশা এবং দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জানাজার পরে। কোভিড পরবর্তী যে জটিলতা এগুলোতে উনি ভুগছিলেন, তারপরে নতুন করে তার ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় এবং এটা থেকে ওনার আস্তে আস্তে পরিস্থিতি আরও জটিল হয় এবং আস্তে আস্তে ওনার কিডনি লিভার এগুলো খারাপ হতে থাকে। গত রাত থেকে ওনার পরিস্থিতি আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এবং শেষ পর্যন্ত ওনার 9:10 আগে ওনার হার্ট বন্ধ হয়ে যায়। শ্রদ্ধা নিবেদনের জন্য জিয়াউদ্দিন বাবলুর মরদেহ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ এবং দলীয় নেতা কর্মীরা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রহসন তারা সে করেছিল জিয়াউর রহমান, আপনারা সকলেই জানেন এটি কোনো বিচার ছিল না। ফাঁসি দেওয়ার পরে রায় হয়েছে, ফাঁসি দেওয়ার পরে আইন করা হয়েছে। এই ধরনের নজির কিন্তু বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। খুনের পরে কোনো অপরাধীকে ফাঁসি দেওয়ার পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা তাদের ধর্ম অনুযায়ী যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটি করে থাকে, কিন্তু জিয়া সেটি করতে দেয়নি। কত বড় একটা পাপাচারী ছিল, কত বড় নিষ্ঠুর অমানুষ ছিল এই খুনি জিয়াউর রহমান, সেটা আপনারা চিন্তা করে দেখেন। কোনো মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছিল বা অন্যভাবে হত্যা করা হয়েছিল তাদের সংখ্যা 1400-র চেয়ে অনেক বেশি ছিল, 1400 আন্দাজ করা হয়। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার ঘটনায় জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে আরও 2 রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। মধ্যরাতে কুতু পালংয়ের 2 নম্বর পূর্ব ক্যাম্প থেকে 2 জনকে আটক করে এপিবিএন। সকালে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। গতকাল গ্রেপ্তার সেলিমকে আজ আদালতে তোলা হবে। এর আগে অজ্ঞাতদের আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই হাবিবুল্লাহ। রোহিঙ্গা ক্যাম্প জুড়ে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। মোতায়েন আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। বুধবার রাতে নিজ কার্যালয়ে দুর্বৃত্তের এলো পাতারি গুলিতে নিহত হন এই রোহিঙ্গা নেতা। রাজধানীর তেস্তুরি বাজারের আবাসিক ভবনে বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছেন। রাতে দগ্ধ অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জিতু নামে একজন মারা যায়। আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল রাতের এই ঘটনায় একই ফ্ল্যাটে থাকা 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বোমা বিশেষজ্ঞরা। পূর্ব তেস্তুরি বাজারের জাহান ভিলা। শুক্রবার রাত 9টার দিকে 6তলা ভবনের 3 তলায় ঘটে বিস্ফোরণ। শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানায় বিস্ফোরণের পর আহত অবস্থায় ভবন থেকে দৌড়ে নেমে আসে 2 যুবক। তখনও তাদের পোশাকে জ্বলছিল আগুন। একটা ছেলে 2-3টা সিঁড়ি লাফ দিয়ে নিচে নামতেছে, তার সারা শরীর উলঙ্গ, খালি পিছনে কতটুকু জায়গা আছে কাপড়, সেটা খালি আগুন জ্বলতেছে। তার পাশাপাশি আরেকটা ছেলে আসতো, ওই একদম অলঙ্গ, তার পুড়ে গেছে, জায়গায় জায়গায় পুড়ে গেছে। পুরে যাওয়ার পর তারা আমি এটাতে ঢুকাইছি। তার পাশে একটা মহিলা
বাচ্চা কুলে নিয়ে কাঁদতেছে আর নামতেছে। না, পাকঘরে ছিল না, পাকঘর তো দূরে, ওদের রুমটা ছিল আরেক সাইডে, ওদের রুমটা আরেক সাইডে, দুইটা রুম। জি, পাকঘরে কিছুই ছিল না, পাকঘরে কোনো সমস্যা হয়নি, সমস্যা হচ্ছে ওদের রুমে। পরে আহত জিতু ও মুকুলকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এসে পাশের রুমে থাকা আসাদ ও নুরুল করিম নামে দুজনকে হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, বিস্ফোরণ হওয়া ফ্ল্যাটটিতে কয়েকজন শিক্ষার্থী থাকতেন। সবার বয়স 25 থেকে 30-এর মধ্যে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ডিবি, সিআইডি, র্যাবসহ একাধিক সংস্থা। বোম ডিসপোজাল ইউনিট এটা পুরাটা তল্লাশি করে যা যা আলামত আমরা পেয়েছি সব আমরা সংগ্রহ করছি। এখন আলামতগুলো আমরা ফরেনসিক থেকে টেস্ট করে এটা কোন ধরনের ঘটনা, কিভাবে এটা এই দুর্ঘটনাটা হয়েছে, এটা টেস্ট রিপোর্টের পরে বিস্তারিত বলা যাবে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। বিয়ে করে নিজের বউকেই আবার বিদেশে পাচার করে দিতেন কথিত ডাক্তার লিটন। নানা রকম প্রলোভন দেখিয়ে বিদেশে নেয়ার পরেই বেরিয়ে আসতো তার আসল চেহারা। লিটনের খপ্পরে পড়ে ইরাকে পাচার হওয়া তারই এক স্ত্রীর গল্প শুনব সহকর্মী তাজনুর ইসলামের কাছে। ওকে তখন আমার বাসায় নিয়ে আসে। ধরে নেওয়া যাক, বাগদাদ ফেরত এই নারীর নাম শাহানা। উচ্চাকাঙ্ক্ষা যেখানে শেষ, শান্তির শুরু সেখানেই। পাচারের শিকার শাহানা এখন তা মনে প্রাণে বিশ্বাস করেন। এখন অনেকটা সুখেই কাটছে তার দিন। সাবলীল ভঙ্গিতে ইরাকে পাচার হওয়ার গল্প শোনালেও চোখের কোণার জলটুকু লুকোতে পারেননি। তারপর আমার মেডিকেল সহকারী হিসেবে পড়াশোনা করে স্বপ্ন দেখেছিলেন ক্যারিয়ার গড়বেন বিদেশে। নানা মাধ্যমে যোগাযোগ করেন বিভিন্ন জনের সঙ্গে। শেষমেশ এক এজেন্সি থেকে তাকে প্রস্তাব দেওয়া হয় ইরাকে পাড়ি জমানোর। উচ্চ বেতনের আশায় সে প্রস্তাব ফিরিয়ে দেননি শাহানা। আমার খুব ইচ্ছে ছিল আরও ভালো কিছু করা যায় কিনা, কিভাবে আরও উন্নত করা যায়, লাইফটাকে আরও সুন্দরভাবে সাজানো যায়। গল্পের আরেক অংশের শুরু এখানে। ইরাক থেকে ডাক্তার পরিচয় দেয়া প্রতারক লিটন সরাসরি ফোনে কথা বলেন বাংলাদেশে থাকা শাহানার সঙ্গে। ধীরে ধীরে সে ফোন আলাপ রূপ নেয় প্রণয়ে, তারপর পরিণয়। এমনভাবে উৎসাহিত করেছে যে মানে সত্যিই কোনো প্রবলেম নাই, এত ভালো করে বলেছে যে ঠিক আছে, কোনো কিছুতে ওনার প্রবলেম নাই। হ্যাঁ, তারপরে আমি ঠিক আছে ওকে করলাম। উনি বললো যে আমি তো ইমিডিয়েট চলে আসতেছি, জানুয়ারির 1 তারিখে আসবো দেশে, আমার সাথে দেখা করেন, দেখা করার পরে আমরা বিয়ের ডেট ওকে করব। বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসায় কৌশলে শাহানাকে প্রথমে দুবাই এবং পরে নেওয়া হয় ইরাকের রাজধানী বাগদাদে। সেখানে পৌঁছেই বুঝতে পারেন লিটনের প্রতারণার জালে জড়িয়েছেন তিনি। সব বুঝে ফেলায় তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। আমার সাথে আবার খারাপ আচরণ হয় যখন, তখন আমার পাসপোর্টটা আমাকে কিছুতেই দেয় না, আমাকে কোনো জব করতে দেয় না, আমি বাসায় কিছু বলতেও পারি না। এক মুহূর্তে একসময় এরকম করে, তারপরে আমার বান্ধবীও নিরুপায়, একসময় তাকে 2-3 বার মনে সেল করা হয়ে গেছে। অনেক কাঠখড় পুড়িয়ে লিটনের ডেরা থেকে পালিয়ে ইরাকের একটি হাসপাতালে চাকরি নেন শাহানা। তবে সে কাজে আর মন বসেনি তার। বুক ভরে শ্বাস নেবার আশায় ফিরে আসেন দেশে। যে এতগুলো মানুষের জীবন নষ্ট করছে, কেউ কথা বলতে পারতেছে না, সবাই নিরুপায়। এসে আইনের আশ্রয় নেন শাহানা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কথিত ডাক্তার লিটন ও তার সহযোগীদের। যদিও মানব পাচারের বিশাল এই চক্রের অনেকেই এখনও পলাতক। আমরা এই পর্যন্ত 5টি বিয়ের সন্ধান পেয়েছি। আমার ধারণা তার স্ত্রীর সংখ্যা আরও বেশিও থাকতে পারে। ওই পর্যন্ত আমাদেরকে তদন্তকালে আমরা আর জানতে পারবো। এই বিয়ের বাইরেও বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল এবং বিভিন্ন মার্কেটের সেলসম্যান হিসাবে সে পাচার করেছে এবং পাচারের পরে তারা অধিকাংশই সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে। শাহানার প্রত্যাশা, পাচারের সঙ্গে জড়িত সবাইকে আইনের মুখোমুখি করা হবে। আমার মতো আমার হতে পারে বোন বা বান্ধবী বা কেউ যদি এরকম থেকে থাকে, তারা এসে তাদের সমস্ত গোপন কথাগুলো এসে কোথাও না কোথাও উপস্থাপন করুক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ছে, আর এই ধারা আরও বছরখানেক অব্যাহত থাকবে বলে ধারণা অর্থনীতিবিদদের। এই অবস্থায় সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর জ্বালানির দাম বাড়তে থাকলে যে বিদ্যুতের দাম আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। মাহফুজ মিশুর রিপোর্ট। করোনার ধাক্কা সামলে ফের গতিশীল হচ্ছে বিশ্ব অর্থনীতি। প্রায় 2 বছর স্থবিরতা কাটিয়ে সচল হতে শুরু করেছে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, সবকিছুই। বেড়েছে সব ধরনের জ্বালানি ব্যবহার। তাই ফের চাঙ্গা বিশ্ববাজারে তেল, গ্যাস, কয়লার দাম। গত মার্চে প্রতি টন এলএনজির দাম ছিল মাত্র $2, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $6।
6 মাসের ব্যবধানে $63 প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে $80। একইভাবে ঊর্ধ্বমুখী কয়লার বাজারও। প্রতি টন এখন বিক্রি হচ্ছে $137, মার্চে যা ছিল মাত্র $90। এই প্রবণতা আগামী বেশ কিছুদিন যাবৎ থাকবে বলে আশা করা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে সার্বিকভাবে অর্থনীতিগুলো এখনও কিন্তু সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হয়নি। বৈশ্বিক দামের প্রভাবও বাংলাদেশে পড়ছে এবং আরও পড়বে বলে আরও কিছুদিন ধরে সেটা মনে করা যেতে পারে। জ্বালানি তেল, এলএনজি কিংবা কয়লা সবই আমদানি করতে হয় বাংলাদেশকে। বিশ্ববাজারে দাম বাড়লে তার জন্য বাড়তি টাকা গুনতে হয় সরকারকে। এরই মধ্যে এলএনজির দাম বাড়ায় আমদানি কমিয়েছে সরকার। দিনে 4 ঘন্টা করে বন্ধ থাকছে সিএনজি স্টেশন। জ্বালানির দামের এই ধাক্কা লাগবে বিদ্যুৎ উৎপাদন সহ সব খাতেই। আমাদের এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হলো আগামী দিনে কিভাবে আমরা ভবিষ্যতের জন্য সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎটা দিতে পারবো, জ্বালানিকে আমরা নিশ্চিত করতে পারবো। এই চ্যালেঞ্জের উপর বেসিস করে কিন্তু যত দ্রুত সম্ভব আমাদের বৃহৎ বেস লেভেল যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এগুলোকে নিয়ে আসতে হবে। গ্যাস বিদ্যুতের দাম বাড়লে নিত্যপণ্য সহ জনজীবনের সব ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সব ধরনের জ্বালানির দাম। জ্বালানি তেল কিংবা কয়লা সব কিছুর দামই বাড়ছে হু করে। এরকম অবস্থায় আমদানি করা এসব জ্বালানি দিয়ে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়ছে। ফলে সবার জন্য বিদ্যুতের পাশাপাশি সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়া এখনও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কয়লা জেটি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। শিক্ষামন্ত্রী আশ্বাসে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা খুলে দিল শিক্ষার্থীরা। শিথিল হয়েছে কর্মসূচি। 14 শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ী বরখাস্তের দাবিতে সকাল থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষামন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে তালা খুলে দেয় আন্দোলনরতরা। জানায় অবরোধ কর্মসূচি শিথিলের কথাও। এর আগে শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনে যায় শিক্ষার্থীরা। 26 সেপ্টেম্বর 14 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে। সরকার আমাদের প্রতি সহানুভূতিশীল, আমাদের কষ্ট তাদেরকেও ব্যথিত করেছে। আমাদেরকে অনুরোধ জানিয়েছে এই আন্দোলন থেকে আমাদেরকে ফিরে বাড়ি যেতে। এতদিন আমরা যে 24 ঘন্টা লাগাতার অবস্থান করছিলাম, সেই লাগাতার অবস্থান থেকে সরে এসে আমরা কিছুটা শিথিলতা অবলম্বন করব অবস্থান কর্মসূচির ক্ষেত্রে। দুপুরে বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। হঠাৎ করেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত 10 টাকা। খুচরা বাজারে মানভেদে 1 কেজি দেশি জাত বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এক সপ্তাহ আগে মিলেছে 50 থেকে 55 টাকায়। রাজধানী কারওয়ান বাজারে সব ধরনের পেঁয়াজের দামই বাড়তির দিকে। খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজ মিলেছে 50 থেকে 52 টাকায়। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় যোগান কমছে। পাশাপাশি ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধিকেও দায়ী করছেন কেউ কেউ। টিসিবির হিসেবে 1 মাসের ব্যবধানে দেশি জাতের দাম বেড়েছে 10 ভাগ, আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে 4%। পাইকাররা জানিয়েছেন বিভিন্ন বন্দর দিয়ে আমদানি অব্যাহত আছে, তবে আগের তুলনায় বেশ কম। আগে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে শুধু ইন্দোর জাত আনা হচ্ছে। বাজার তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা। ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি। ইন্ডিয়ান পেঁয়াজের দাম আপনারা 47-48 টাকা কেজি। তো ইন্ডিয়ান পেঁয়াজ তো পেঁয়াজের সাথে তুলনা, বাইরেটার দাম বাড়ছে, দেশেরটারও দাম বেড়ে গেছে। হাটে পেঁয়াজ আমদানি নাই, পেঁয়াজ শর্ট দেশে, এই জন্য মানে আমাদেরকে শর্ট দেখাইতেছে। আগে ছিল 1600 টাকা মন, 1700 টাকা মন, এখন 2200 টাকা মন হাটে কিনা লাগতেছে আমাদের। যারা সীমিত আগে সমস্যা হবে খেতে, আর যখন পয়সা খাইতে সমস্যা নেই। রাজধানীতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে 20 টাকা কেজিতে, অথচ কোল্ড স্টোরেজে রাখা হাজারো কৃষককে আলু বিক্রি করতে হচ্ছে 9 থেকে 10 টাকায়। লাভ তো দূরে থাক, বস্তা প্রতি 500 টাকার বেশি লোকসান হচ্ছে। এমনকি হিমাগার ভাড়া পরিশোধ করে আলু বের করতে না পারায় বিপাকে আছে সংশ্লিষ্টরা। জয়পুরহাট ও মুন্সিগঞ্জ প্রতিনিধির সহায়তায় বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। ঢাকায় 1 কেজি আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, পাইকারিতে 14 থেকে 15 টাকা। 5 কেজি কিনলাম 70 টাকা দিয়া। ঢাকায় 1 কেজি আলু পৌঁছাতে 5 থেকে 6 টাকা খরচ আছে। এবার আমরা পাইকারি কিনে আনি, এবার আমরা বেচি। কিন্তু যে কৃষক আলু আবাদ করে হিমাগারে রেখেছিলেন তার অবস্থা শোচনীয়।
কারণ হিমাগারে রাখা আলুর খরচ পড়েছে কেজিতে 20 থেকে 21 টাকা, আর এখন বিক্রি করতে হচ্ছে 9 থেকে 10 টাকা কেজি। এখন আলু বিক্রি করতে পারতাছি না, আমরা তো মানে মরে যেতে গেছে। আলু বিক্রি করার ব্যবস্থা নেই, দাম একেবারে নিম্নতম। আমি ব্যাংকের লোন দেবো কিভাবে? আবার যে উৎপাদন করব মাঠের জমি থেকে, আমাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। এক বস্তা আলু কোল্ড স্টোরেজে বা হিমাগারে রাখার খরচ 250 টাকা, সাথে আলুর দাম সহ খরচ পড়ে 1000 থেকে 1100 টাকা বস্তা। লাভের আশায় জয়পুরহাট, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার হিমাগারগুলোতে আলু রেখেছিলেন হাজারো কৃষক। অন্য বছরে এ সময় ব্যস্ততা থাকতো আলুর বস্তা বের করার, কিন্তু এবছর হিমাগারে স্তূপ হয়ে আছে আলু। খরচের অর্ধেক দাম তুলতে না পারায় মাথায় হাত কৃষকের। প্রধানমন্ত্রী বলছিল যে তোমরা বেশি করে খেতি করো, আমরা এটা রপ্তানি করবো, কিন্তু সে আশায় আমরা খেতি করে আজকে নিঃস্বর পথে আছি। আর এবছর আলুর মাটির দাম পাইকারিরা যে এই কান্দি কাটতে যায়। যদি আলু বাইরে দেওয়া যেত তাহলে হয়তো কৃষক বাঁচত, কিন্তু দেশে তো এমনি আলু প্রোডাকশন বেশি। আলু চাষিদের লোকসানের সাথে বিপাকে হিমাগার ব্যবসায়ীরাও। পুরান আলু বের না হলে নতুন আলু রাখার জায়গা থাকবে না, অন্যদিকে কৃষক আলু বের না করলে মিলবে না বকেয়া টাকা। বর্তমানে হিমাগারের যে আলু মজুত আছে তা হিমাগার ভাড়া দিয়ে কৃষক এবং ব্যবসায়ীরা আলু তুলবে কিনা সন্দিহান, এবং হিমাগার মালিকরা বর্তমানে লোকসানে আছে। আলুর বিপরীতে কৃষক এবং ব্যবসায়ীদের আমরা যে লোনটা দিয়েছি, তাতে তারা যে 300 বা 350 টাকা লোন দিয়েছি, কোল্ড স্টোরেজ ভাড়া আছে, তাতে তারা আদৌ হিমাগার থেকে আলু তুলবে কিনা এই ব্যাপারে আমরা খুব চিন্তিত আছি। মার্কেটে কিন্তু আলুর দাম কম নাই, আমার দাম পাচ্ছে কৃষকরা কম, মার্কেটে কিন্তু ঠিকই 20 টাকার উপরে আলুর দাম। তাহলে এই যে মাঝখানে যে মূল্যটা, এই মূল্যটার ব্যাপারে আসলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। প্রতি বছর দেশে 96 লাখ টন আলুর উৎপাদন হয়, যার মধ্যে খুব সামান্যই রপ্তানি হয়। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। জয় দিয়েই তো সাফ ফুটবল আসর শুরু করলো বাংলাদেশ। তবে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি অস্কার ব্রুজন। ফরোয়ার্ডদের গোল না পাওয়াটা দুশ্চিন্তার বলে জানান কোচ। আর ভারতের ম্যাচের আগে আরও সংগঠিত হয়ে মাঠে নামবেন বলে জানান তিনি। ম্যাচ শেষে যমুনা টিভিকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান ব্রুজন। ম্যাচ জিতলো বাংলাদেশ, অস্কার ব্রুজন শুরু করলেন জয় দিয়ে। আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছেন, চলে যাচ্ছি তার কাছে। ব্রুজন, ফার্স্ট ম্যাচ উইন, 1 goal win or more goal, what you want? You are right. I think that the most important is starting the tournament with the 3 points, but I cannot. যদিও এই ম্যাচে জয়ের মাধ্যমে আমরা 3 পয়েন্ট পেয়েছি, কিন্তু কাউন্টার অ্যাটাকে আমরা দুর্বল ছিলাম। এই মুহূর্তে গোল করা বা জেতা নিয়ে ভাবছি না। আমার মনে হচ্ছে আমাদেরকে আরো ভালো খেলতে হবে, নিজেদের আরো ভালো করে তৈরি করতে হবে। আমার মনে হচ্ছে আমাদেরকে আরো ভালো খেলতে হবে, নিজেদের আরো ভালো করে তৈরি করতে হবে। In the conversion and scoring more goals. I don't think that in every game we are going to have this big number of chances, so we need to be more effective. What's your plan against India? Well, there are two questions in one. In the first one, as I say from the very first, আজকে শ্রীলঙ্কা বেশ অ্যাটাকিং খেলেছে। সেক্ষেত্রে কিংসলে যদি ম্যাচে থাকতো তাহলে দল হয়তো আরো ভালো করত। ও থাকলে আরো সুবিধা পেত বাংলাদেশ দল। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া বেস্ট খেলোয়াড়রাই খেলেছে এভারেট সাফ। আজকের ম্যাচে সবাই গোল করার চেষ্টা করেছে। মতিন, বিপ্লব ওরাও খুব ভালো খেলেছে। About players that cannot help today. Thank you, Oscar. দর্শক যেমনটা দেখছিলেন, অস্কার বলছিলেন যে কিংসলে নেই, কিন্তু তারপরও এটি কোনো অজুহাত দেখাতে চান না, তারা নজর দিতে চান এই টুর্নামেন্টের পরবর্তী অংশে। অলোক হাসান, যমুনা স্পোর্টস, মালদ্বীপ। দর্শক, মালদ্বীপ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী অলোক হাসান। অলোক, প্রথম ম্যাচ জয়ের পর নিশ্চয়ই কিছুটা ফুরফুরে মেজাজে আছে ফুটবলাররা। তো আজ তাদের অনুশীলন কেমন দেখছেন? কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আধা ঘন্টা আগে তারা কিন্তু অনুশীলন শেষ করলো। তো যেমনটা দেখছিলাম যে যারা মেইন একাদশে খেলেছে বা 60 মিনিটের 1 ঘন্টার বেশি ম্যাচ খেলেছে, তাদের অনেকটা রিল্যাক্সই রেখেছে কোচ, এবং বাকিদেরকে দিয়ে কিন্তু ভালোই কঠোর পরিশ্রম করিয়েছে। ইব্রাহিম সোহেল ফিট হয়েছেন, এই খবরটি জানাতে চাই। যদিও রেজাল্ট করে এখন পর্যন্ত ফিট হয়ে ফেরেননি অনুশীলনে, তাই তার সোহেল ভারতের বিপক্ষে খেলাটা আসলে এখনো নির্ভর করছে তার স্বাস্থ্যের উপর। তিনি কতটা দুর্বলতা কাটিয়ে কত দ্রুত ফিরতে পারেন অনুশীলনে। আগামীকালকে শেষ অনুশীলন করবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে, সেখানে কিন্তু জানা যাবে। পাশাপাশি অন্যান্যদের মতো দেখলাম যে কোচ আজকে বাকিদের খুব রিল্যাক্সে জাস্ট রিকভারি করার জন্য কিন্তু অনুশীলন সেশনটি রেখেছিলেন।
আর বাকি যেটি বলছিলেন ইব্রাহিম, যে ম্যাচে যে কোনো ভাবেই হোক, যেহেতু মালদ্বীপ হেরে গেছে নেপালের কাছে গতকালকে, এই টুর্নামেন্টটি এখন কিন্তু ওপেন, এখন যে কেউ ফাইনাল উঠতে পারে, এমন একটি কথাই বলেছেন কিন্তু ইব্রাহিম। ধন্যবাদ অলোক যুক্ত হবার জন্য। চ্যাম্পিয়ন্স লিগের কিং বলা হয় তাকে। ঝুড়িতে আছে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল সংখ্যা, এবার যোগ হয়েছে সর্বোচ্চ 178 ম্যাচ খেলার রেকর্ডও। এছাড়া নকআউট পর্বে ও এক মৌসুমে সর্বোচ্চ গোল, সবচেয়ে বেশি ফাইনাল জয় সহ চ্যাম্পিয়ন্স লিগের অনেক অর্জন আগে থেকেই আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। সংখ্যা কিংবা পরিসংখ্যান, নিজেকে প্রমাণ কিংবা নিজেকে ছাপিয়ে যাওয়া, এসবই তো ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে খুব বেশি মানায়। বয়স 36, সেটি তো নিছকই সংখ্যা। প্রচণ্ড শারীরিক সক্ষমতার খেলা ফুটবলে, তাই তো এখনও দারুণ ফিট রোনালদো অনুকরণীয়, অনুসরণীয়। বয়সকে তুড়ি মেরে চ্যাম্পিয়ন্স লিগের রাজত্ব রেখেছেন নিজের দখলে। সর্বোচ্চ 136 গোলের রেকর্ড আগেই গড়েছেন, এবার গড়লেন সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ইকার ক্যাসিয়াসকে পেছনে ফেলে খেলেছেন 178 ম্যাচ। এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেও সর্বোচ্চ 67 গোলের রেকর্ড রোনালদোর। আছে এক মৌসুমে সর্বোচ্চ 17 গোলের রেকর্ড, আর এর মধ্যেই নিজের করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের 5টি শিরোপা। এই সংখ্যা বা পরিসংখ্যান যে এখানেই থামছে না তা নিশ্চিত করেই বলা যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে 5 ম্যাচে করেছেন 5 গোল। ম্যাচ প্রতি 1 গড়ের এই সংখ্যা আরও বাড়াতে চান CR7। কোচ ওলে গানার সুলশারকে নিজেই জানিয়েছেন সেই কথা। নিজেকে দিয়ে গোল বেশি পেতে কি করতে হবে সেটিও জানিয়েছেন রোনালদো। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সঙ্গেই থাকুন।